আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি শাহরিয়ার ক্লাস নিচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে। এখনই শুরু করব আপনাদের ক্লাসটি। ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে। আপনারা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন যে লাইভটা ঠিক আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আর যেহেতু আমাদের আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, তাই আমি অনুরোধ করব ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। সেক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আমরা যারা যুক্ত হয়েছি একটু কষ্ট করে কমেন্ট করব লাইভটা ঠিক আছে কিনা। আর আমাদের ক্লাসের লিংকটা শেয়ার করে দিতে পারি আমাদের পেইড বেসের মেসেঞ্জার গ্রুপগুলোতে এবং ফ্রি গ্রুপগুলোতেও। লাইভটা ঠিক আছে, একটু কমেন্ট করব আমরা। আর আমরা প্রত্যেকে একজন করে বন্ধুকে একটু মেনশন করে দিব। ঠিক আছে না? ওকে, আমরা ঠিক 1 মিনিটের ভিতরেই শুরু করব। আজকে আমরা ক্লাস নিব আমাদের চ্যাপ্টার ইয়ারের সামনে পরীক্ষা, সো এই জন্য আমরা ছুটি দিতে পারলাম না, তা না হলে ছুটিটা দিতাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা কি তাহলে শুরু করতে পারি নাকি আর 1টা মিনিট অপেক্ষা করব? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তো আমাদের থার্ড ইয়ারেও আছে এবং ফোর্থ ইয়ারেও আছে, যার জন্য আসলে আপনাদের ছুটিটা দিতে পারছি না। থার্ড ইয়ারের পরীক্ষা খুবই তাড়াতাড়ি।
ঠিক আছে, আমরা তাহলে মনে হয় শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে। ক্লাস নিচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার লিজ ফাইন্যান্সিং এর উপরে। লিজ ফাইন্যান্সিং এর এটা একদমই প্রথম ক্লাস। লিজ ফাইন্যান্সিং খুবই সহজ একটা চ্যাপ্টার। সাধারণত এখানে 3টা ধাপের ম্যাথ থাকে। যদিও এগুলোর সাথে আপনারা বেশ পরিচিত, মানে অন্যান্য সময় ক্লাস করেছেন, যেমন প্রিন্সিপাল অফ ফিনান্সে ছোটখাটো কিছু ক্লাস করেছেন আর কি। এই চ্যাপ্টারের উপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা বিশেষ করে ক্লাস করেছেন। তো আমি আশা করবো আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে। আর এটা আমাদের পেইড বেসের ক্লাস। পেইড বেসের প্রথম 2টা ক্লাস সবার জন্য থাকবে। সবাই চাইলে অংশগ্রহণ করতে পারবে। এর পরবর্তী ক্লাসগুলো শুধুমাত্র পেইড বেসের জন্য। তো আমরা আমাদের ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, শুরুতে আমরা যে বিষয়টি সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে লিজ ফাইন্যান্সিং মোট 3 ধরনের ম্যাথ থাকবে আপনাদের পরীক্ষায়। প্রথম হচ্ছে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট তারপরে লোন অ্যামortization শিডিউল, এর মাঝে আবার আছে ক্যাপিটাল রিকভারি মেথড, আর একটা আছে ডিসিশন মেকিং। সাধারণত এই 3 ধরনের ম্যাথ থাকবে আপনাদের, ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটালের উপরে ঠিক আছে রিভিশন আপনারা তো কিছু বললেন না, বললে তো আমি আজকে রিভিশন ক্লাস নিতাম, তারপরও নিব ইনশাল্লাহ। আর ওয়ার্কিং ক্যাপিটালের উপরে একটা এক্সাম হবে, তখন আবার একদিন সময় দিব আপনাদেরকে। আচ্ছা, তো বিষয়টা হলো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 3 ধরনের ম্যাথ পাবেন আপনি লিজ ফাইন্যান্সিং এ। 3 ধরনের ম্যাথের জন্য ছোটখাটো কিছু ফর্মুলা আছে, আমরা একটু ফর্মুলাগুলো দেখে নিই। প্রথমে ইনস্টলমেন্টের জন্য আমাদের যে ফর্মুলা আছে সেটা হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ ভাগ আই। এই ফর্মুলাটা দেখে কি চিনতে পারছেন যে এটা কোথায় শিখেছেন? অন প্লাস আই টু দি পাওয়ার এন, এটা একটা ফর্মুলা। যদি আমাদের ম্যাথে ইনস্টলমেন্ট বিগিনিং কথা লেখা থাকে, অর্থাৎ বছরের শুরুতে যদি ইনস্টলমেন্টের কথা বলা থাকে, তাহলে একই সূত্র, সূত্রের শেষে ওয়ান প্লাস আই যুক্ত হবে। এই সূত্রটা আপনাদের পরিচিত না? সূত্রের শেষে ওয়ান প্লাস আই যুক্ত হবে। হ্যাঁ, ফিনান্সে ক্যাপিটাল বাজেটিং এ রাইট।
থার্ড ইয়ারের এক্সাম ধরা যাচ্ছে, মানে আমরা দুই ধরনের ধারণা করছি থার্ড ইয়ারের এক্সাম নিয়ে। সেটা হলো রোজার ভিতরে 2-3টা পরীক্ষা হতে পারে, আর এরপরে রোজার পরে বাকিটা। এখন বছরে যদি একাধিকবার সুদের কথা বা টাকা জমা দেওয়ার কথা থাকে, তাহলে এম এর মান বসাতে হবে। কথা থাকে তাহলে প্রতিটা এন এর সাথে এম গুণ হবে, অর্থাৎ এন ইন্টু এম, এবং আই এর সাথে এম ভাগ হবে, অর্থাৎ আই ভাগ এম। তার মানে হচ্ছে ম্যাথে যদি আমাদেরকে একাধিকবার সুদ প্রদান বা টাকা জমা দেওয়ার কথা থাকে, সেক্ষেত্রে এম এর মান আসবে। আর এম এর মান যদি আমাদের ম্যাথে আসে, তাহলে প্রতিটা আই এর নিচেই এম হবে আর এন এর সাথে এম হবে। যেমন আমি ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই সূত্রটা হয় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এ বাই আই, এখানে যদি এম এর মান আসে, তাহলে আই এর নিচেই এম হবে, এই যে আই এর নিচেই এম ভাগ আকারে হবে আর এন এর সাথে এম হবে। তখন সূত্রের শুধুমাত্র ছোট্ট একটু পরিবর্তন ঘটবে। ঠিক আছে? হ্যাঁ, রোজার মধ্যে এএনইউ পরীক্ষা খুব মানে অহরহ নিয়েছে, অনেকবার নিয়েছে। গত বছর কাদের বলবো, গত বছর ফোর্থ ইয়ারই মনে হয়, ফোর্থ ইয়ার না থার্ড ইয়ার, গত বছরও কাদের জন্য পরীক্ষা ইসের ভিতরে ছিল, রোজার ভিতরে ছিল। আচ্ছা, এন এর মানগুলো আমরা একটু দেখে দেখে নিই তাহলে। এম এর মান, অর্থাৎ ম্যাথে কি কি লেখা থাকলে এম এর মান আসবে বা কি আসবে। ম্যাথে যদি লেখা থাকে মান্থলি, তাহলে এম এর মান 12, কারণ মান্থলি সুদ প্রদান করা হয়। চতুর্থ বর্ষে এখনো 4.5 মাস 5 মাস নিয়ে নেন। তারপরে সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর সুদ প্রদান করা হয়, অর্থাৎ বছরে 2 বার সুদ প্রদান করা হয়। তারপরে হাফ ইয়ারলি, ফোর্থ ইয়ারে যারা এখনো পড়া শুরু করেননি তারা এখন থেকে শুরু করে দেন। হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর সুদ প্রদান করা হয়। রুটিন দিলে পড়তে বসে কিন্তু বই শেষ করা যাবে না। তারপরে এগুলোর অনেকগুলো নাম আছে, আমি একটু লিখে দিব আপনাদেরকে। যেমন হচ্ছে সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, 6 মান্থলি, টুইস ইয়ার, এইগুলো আর কি। কিন্তু এগুলো আসে না, দরকার নাই। কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে 3 মাস পর পর সুদ প্রদান করা হয়, অর্থাৎ বছরে 4 বার। কোয়ার্টারলি আরো নাম আছে, থ্রিস মান্থলি, থ্রিস মান্থলি, ফোর্থ মান্থলি মানে 4 মাস পর পর, এটাও আসে না, লেখার দরকার নাই। বাই মান্থলিটা আসে।
বাই মান্থলি মানে 2 মাস পর পর সুদ প্রদান করা হয়। এটা একটু মুছে দিলাম। উইকলি, উইকলি মানে প্রতি সপ্তাহে সুদ প্রদান করা হয়। এভরিডে, মানে প্রতিদিন সুদ প্রদান করা হয়। তো ম্যাথে যদি সামনের 1 তারিখ থেকে মন দিয়ে পড়বেন। হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মাস পর পর সুদ প্রদান করা হয়, অর্থাৎ বছরে 2 বার। হাফ ইয়ারলি মানে 2, সেমি অ্যানুয়ালি মানে 6 মাস লিখেছি কেন, 2 মাস হবে, 2 মাস। না, ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক থেকে না, 2 হবে, 2 মানে 6 মাস পর পর সুদ দেওয়া হয় মানে 2। শুনেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের কোনো চ্যাপ্টারের সাথে কোনো চ্যাপ্টার মিল নাই, হ্যাঁ, এই জন্য যে প্রথম অধ্যায় থেকে শুরু করতে হবে বিষয়টা এমন না। আপনি যদি 4th ইয়ারে হয়ে থাকেন তাহলে এই অধ্যায় থেকে আপনার ব্যাচ শুরু হলো। ওকে, আচ্ছা, তাহলে চলেন আমরা আবার একটু কথা বলি, তারপরে ম্যাথের দিকে যাব। আমাদের ম্যাথে যখন আপনাকে বলবে ইনস্টলমেন্ট বের করার কথা বলবে, অর্থাৎ কিস্তি নির্ণয় করার কথা বলবে, সেক্ষেত্রে এই দুইটা সূত্র, ও সরি একটা তো মুছে ফেলেছে, ও না আছে, এই দুইটা সূত্র ইউজ করতে হবে। যদি আমাদের ম্যাথে বছরের শুরুতে কথা উল্লেখ থাকে বা বিগিনিং কথা উল্লেখ থাকে, তখন হবে উপরের সূত্র, তার মানে একই সূত্র, সূত্রের শেষে শুধুমাত্র 1 + i যুক্ত হবে। আর যদি ম্যাথে কোনো কিছুই বলে না দেয়, অর্থাৎ বছরের শুরু বা বছরের শেষ, এই ধরনের কোনো কথাই যদি আমাদের ম্যাথে না বলে দেয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ধরে নিতে হবে যে বছরের শুরুতে কিস্তির নির্ণয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, থিওরি পড়াগুলো আপনারা যেভাবে চাইবেন সেভাবে প্রদান করা হবে। বাই মান্থলি মানে হচ্ছে 2 মাস পর পর, বাই মান্থলি মানে 2 মাস পর পর। প্রশ্ন যদি টুইস্ট বলা থাকে, আচ্ছা টুইস্ট হচ্ছে টুইস্ট, কম্পাউন্ডেড টুইস্ট ইন ইয়ার, যদি এটা লেখা থাকে তার মানে হচ্ছে তখন 6 মাস পর পর সুদ ধরে নিয়ে 2 লিখতে হবে। আর ম্যাথে যদি শুধু লেখা থাকে টুইস্ট মান্থলি, তখন আবার 2 রকম, না আমি লিখে দিচ্ছি টুইস্টটা, এটা ইচ্ছা আপনার, মানে যে কোনো একটা লিখতে পারেন। টুইস ইন ইয়ার মানে 6 মাস পর পর সুদ প্রদান করা হয়, অর্থাৎ বছরে 2 বার। আর যদি বলা হয় টুইস মান্থলি, এটার মানে হচ্ছে 2 মাস পর পর, অর্থাৎ বছরে 6 বার সুদ প্রদান করা হয়। ওকে, ঠিক আছে, থিওরি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়াও এই অধ্যায়ের ম্যাথ শেখার জন্য আরো ছোট ছোট 2-3টা সূত্র আছে, একটু লিখে দেবো নাকি পরে যখন শেখাবো তখন লিখবো? আজকে অবশ্য কোনো কাজে লাগবে না এই সূত্রগুলো, পরের ক্লাসগুলোতে কাজে আসবে। লিখেই দিই তাই না? একটা হচ্ছে ডেপ্রিচিয়েশন বের করার সূত্র, এটা তো সবাই আমরা জানি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। আর একটা আছে ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর বের করার সূত্র। ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর বের করার সূত্র হলো, এগুলো কাজে আসে ডিসিশন মেকিং এ, এখানে কাজে আসে না। কোয়ার্টারলি হলো 3 মাস পর পর,
কোয়ার্টারলি হলো 3 মাস পর পর 4 বার। ইন্টারেস্ট রেট গুণিত 1 মাইনাস ট্যাক্স রেট গুণিত 100, এটা হলো এই অধ্যায়ের সূত্র। তাহলে আমাদের ম্যাথে যদি কোনো ম্যাথে বলা হয় মান্থলি সুদ প্রদান করা হয়, এম এর মান ধরবো 12, সেমি অ্যানুয়ালি সুদ প্রদান করা হয়, এম এর মান ধরবো 2, হাফ ইয়ারলি সুদ প্রদান করা হয়, এম এর মান ধরবো 2, কোয়ার্টারলি সুদ প্রদান করলে 6, বাই মান্থলি মানে 6, কোয়ার্টারলি মানে 52, এভরিডে মানে 360 অথবা 365, এই দুটো আসে না। টুইস্ট ইন ইয়ার মানে 6 মাস পর পর অর্থাৎ বছরে 2 বার, টুইস্ট ইন মান্থলি মানে 2 মাস পর পর বছরে 6 বার। আমরা তাহলে চলেন ম্যাথে চলে যাই। Is faced with a decision মিনিকার হ্যাঁ এই লিসন থেকে কোশ্চেন থাকে লিজা আপু, যেমন এই এখন যে কোশ্চেনটা লিখছে এটা 17 সালে আসছিল আপনাদের। The cost of minicar is টাকা 1,50,000, it has a life of 5 year, the leasing company reaches a return of 10% on the gross flow asset। আচ্ছা আমি সরাসরি লিখে দিচ্ছি, হ্যাঁ ইন্টারেস্ট 10% to be paid at the beginning of each year আর 2 নম্বরে বলেছে end of each year।
ওকে, আমাদের ম্যাথে বলছে যে নিশান কার লিমিটেড ইজ ফেসড উইথ এ ডিসিশন টু অ্যাকোয়ার অন লিজ এ মিনি কার। ভালো কথা, নিশান কোম্পানি তারা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে, অ্যাকোয়ার করবে বা লিজ নিবে একটা মিনি কার। দি কস্ট অফ দি মিনি কার ইজ টাকা 1,50,000, যে মিনি কারের দাম হচ্ছে 1,50,000 টাকা। ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার, যার আয়ুষ্কাল বা লাইফ দেয়া আছে 5 বছর। হ্যাঁ, 5 বছর। তারপরে বলছে ইন্টারেস্ট রেট 10%। ফাইন্ড আউট লিজ রেন্টাল, লিজের ভাড়া বের করে দেখাতে হবে। লিজ রেন্টাল ইনস্টলমেন্ট if to be paid at the beginning of each year অথবা to be paid at the end of each year। তার মানে এখানে আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছে যে নিশান কোম্পানি একটা কার কিনতে চাই যার দাম হচ্ছে 1,50,000 টাকা, যার লাইফ হচ্ছে 5 বছর, ইন্টারেস্ট রেট 10%। ফাইন্ড আউট দি লিজ রেন্টাল ইনস্টলমেন্ট, লিজের ভাড়ার কিস্তি বের করতে হবে যদি সেটা বছরের শুরুতে হয় অথবা যদি সেটা বছরের শেষে হয়। তার মানে বিষয়টি এরকম, হ্যাঁ, এত কম টাকা দিয়ে পুরাতন কারগুলো পাবেন এত কম টাকা দিয়ে। আচ্ছা, তাহলে একটা বিষয় দেখেন, এখানে বলছে যে নিশান কোম্পানি তারা 1,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনতে চাই, যার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর এবং সুদের হার হচ্ছে 10% হারে। আপনাকে বলা হয়েছে যে তাদের ইনস্টলমেন্ট বের করে দেখাতে হবে, ইনস্টলমেন্ট বের করে দেখাতে হবে, কিস্তি বের করে দেখাতে হবে যদি বছরের শুরুতে কিস্তি প্রদান করা হয় আর যদি বছরের শেষে কিস্তি প্রদান করা হয়, তাহলে কিস্তির মানটা বের করে দেখাতে হবে, ইনস্টলমেন্ট বের করে দেখাতে হবে। ঠিক আছে, একটু আগে আমরা শিখেছি যে আমাদের ইনস্টলমেন্ট বা কিস্তি বের করার সূত্র বা লিজের ভাড়া বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ বাই আই অন মাইনাস অন বাই অন প্লাস আই টু দি পাওয়ার এন। আর যেহেতু আমাদের ম্যাথে বলা হয়েছে বিগিনিং অফ দি ইচ ইয়ার, বিগিনিং কথাটি বলা হয়েছে, হ্যাঁ, তাহলে ম্যাথের শেষে একটা অন প্লাস আই যুক্ত করতে হবে। এত কম টাকায় কার পাওয়া যাবে কিনা। এই যে আমাদের ম্যাথে কি বলেছে, ইনস্টলমেন্ট বের করতে মানে কিস্তি বের করতে, তার মানে আপনাকে এর মান বের করতে হবে। এটা দেখে আমরা বুঝতে পারবো এখানে এর মান বের করতে হবে। 0.10 হয়। এখন লাইভটা ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা ছিল। এই যে তৃষা আপু এখানে কি বলেছে, তৃষা আপু আপনাকে ইনস্টলমেন্ট বের করতে বলেছে তৃষা, তার মানে আপনাকে কিস্তি নির্ণয় করতে বলেছে তৃষা আপু। তো পিভিএ মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর এ মানে হচ্ছে অ্যানুইটি অর্থাৎ কিস্তি। যেহেতু তৃষা আপু এখানে ইনস্টলমেন্ট বের করতে বলেছে তার মানে এর মান অর্থাৎ কিস্তি নির্ণয় করতে বলেছে। তো আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মান 1,50,000, কিস্তি নির্ণয় করতে হবে, আয়ের মান দেয়া আছে 10%, এন এর মান 5 বছর, আয়ের মান 10%। এখন বুঝতে পেরেছি তৃষা আপু, একটু কমেন্ট করবো।
1,50,000-এর সাথে এই যে আড়াআড়ি গুণ হয়ে যায়, এই পাশে যে থাকে এই ভাগ থাকলে এই পাশে এসে গুণ আকারে বসে যায়। ঠিক আছে আপু, এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বের করতে বলবেন, আপনি সবসময় এর মান বের করবেন। ঠিক আছে, জান, সহজ সংক্ষেপে একদম উত্তর আপু, অল টাইম এর মান বের করবেন এখানে আপু, যাই বলবে আপনি এর মানটা বের করবেন আপু, কোনো টেনশন নাই। তাহলে আড়াআড়ি যদি আমরা গুণ করি আসে আমাদের 15,000। একের সাথে 0.10 কে যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করব, 1.6105। একের সাথে 0 যোগ করলে 1.10। এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে পাওয়া যায় 0.6209, 1.10। মাইনাস করলে পাওয়া যায় 0.3791, 1.10। গুণ করলে আসে 0.4170। এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর 15,000 এই পাশে নিয়ে আসলাম। ভাগ করলে উত্তর আসে 35,971 টাকা। তার মানে কিস্তি 35,971 টাকা। তাহলে আমাদের ম্যাথে বলেছিল যে নিশান কোম্পানি একটা কার কিনবে 1,50,000 টাকা দিয়ে, যাদের এক্সপেক্টেড লাইফ 5 বছর, ইন্টারেস্ট 10%। ফাইন্ড আউট দি লিজ রেন্ট ইনস্টলমেন্ট ইফ, লিজের ভাড়ার কিস্তি বের করে দেখাতে হবে যদি টু বি পেইড অ্যাট দি বিগিনিং অফ ইচ ইয়ার, যদি বছরের শুরুতে কিস্তি দেওয়া হয় তাহলে আপনাকে কিস্তি বের করতে হবে। বিগিনিং কথাটি উল্লেখ আছে, তার মানে বছরের শুরুতে। আমরা জানি যখন আমাদের ম্যাথে বছরের শুরুর কথা উল্লেখ থাকবে তখন সূত্রটা লিখবো, শেষে 1+i যুক্ত করব। তো ফার্স্টে সূত্র লিখলাম, শেষে 1+i আমরা যুক্ত করেছি। ঠিক আছে, এরপরে আমরা মানগুলো বসাচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আমাদের দেয়া আছে 1,50,000, এন এর মান 5 বছর, ইনস্টলমেন্ট 10%, আর ইন্টারেস্টের মান বের করতে হবে। এরপর সবগুলো মান বসালাম এই লাইনে এসে, দ্বিতীয় লাইনে এসে এইটার সাথে এটাকে গুণ করলাম, তো গুণ করলে আসে 15,000, এটা এখানে বসে গেল। এটাকে যোগ করে 5 দিয়ে পাওয়ার করলে এটা আসে, এটা এখানে বসে গেল। এটাকে ভাগ করলে এটা হয়, মাইনাস করলে এটা পাওয়া যায়, গুণ করলে 0.4171। এই পাশে নিয়ে আসলাম 15,000, এই পাশে নিয়ে আসলাম 15,000, উপরে এটা নিচে, ভাগ করলে 35,971 টাকা। বুঝতে পেরে থাকলে আমরা ডান লিখে দিব। সবাই ডান। এরপরে 2 নম্বরে আমাদেরকে বলছে টু বি পেইড অ্যাট দি এন্ড অফ ইচ ইয়ার, যদি বছরের শেষে কিস্তি দেওয়া হয়। এন্ড অফ ইচ ইয়ার, বছরের শেষের কথা বলা হয়েছে, তাহলে বছরের শেষের কথা বললি একই সূত্র, সূত্রের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এতটুকু হবে না, এই 1+i হবে না, আর সূত্রের কোনো পার্থক্য নাই। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু 15,000, এটা এখানে বসে গেল, 15,000 ভাগ 0.379, ভাগ করলে অ্যান্সার হয় 39,527
টাকা। হ্যাঁ, এই ম্যাথগুলোতে আমাদের অল টাইম ইনস্টলমেন্টই বের করতে হবে। এগুলো সাধারণত দেখা যায় আমাদের 4 মার্কে এসে থাকে। যখন আপনি 1,50,000কে 0.10 দিয়ে গুণ করছেন তখন সেটা 15,000 হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পেরে থাকলে ডান লিখে দিব। কস্ট অফ অ্যাসেট টাকা 18 লাখ, 5-year lease of the asset to propose to yield 12% return. এগুলো সহজ, আপনি সহজেই 4 মার্ক পেয়ে যাবেন। নো সেলভেজ ভ্যালু ডিটারমাইন ইকুয়াল লিজ রেন্ট, লিজের ভাড়া বের করতে হবে ইফ পেমেন্ট মেড কোয়ার্টারলি। হ্যাঁ, ক্লাস হচ্ছে তো, ওনাকে একটু কমেন্ট করেন যে লাইভ থেকে বের হয়ে আবার যুক্ত হতে, মেবি নেটওয়ার্কের সমস্যার জন্য উনি ক্লাস দেখতে পাচ্ছেন না। রুমি, তাহলে আমাদের ম্যাথে বলছে কস্ট অফ অ্যাসেট 18 লাখ, একটা সম্পত্তির কস্ট হচ্ছে 18 লাখ, এই কস্ট অফ অ্যাসেটটাই হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। একটা শূন্য বেশি হয়ে গেল না, 18 লাখ। হ্যাঁ, কস্ট অফ অ্যাসেট 18 লাখ। তারপরে বলছে যে 5-year লিজ, এন এর মান 5 বছর, 12% রিটার্ন, আয়ের মান 12% মানে 0.12। তারপরে বলছে ইগনোরিং ট্যাক্স, মানে কোনো ট্যাক্স নাই, নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু নাই, ডিটারমাইন ইকুয়াল লিজ রেন্ট ইফ পেমেন্ট মেড কোয়ার্টারলি। লিজ রেন্ট বের করে দেখাতে হবে, লিজের ভাড়া বের করে দেখাতে হবে যদি পেমেন্ট কোয়ার্টারলি হয়। পেমেন্ট কোয়ার্টারলি বলেছে, কোয়ার্টারলি মানে এম এর মান 4। তো মনে করেন যে আপনি একটা সম্পত্তি নিয়েছেন, হ্যাঁ লিজে নিয়েছেন, ভাড়ায় নিয়েছেন, যে সম্পত্তির মূল্য হচ্ছে 18 লাখ টাকা, আপনাকে 10% হারে রিটার্ন দিতে হবে, মানে 10% হারে লিজের ভাড়া দিতে হবে যদি 5 বছরের জন্য। এখানে কোয়ার্টারলি যদি আপনি ভাড়া প্রদান করেন তাহলে সেই কিস্তির পরিমাণ কত আসবে, সেই ভাড়ার পরিমাণ কত আসবে সেটা বের করে দেখাতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এই 18 লাখ, 5 বছরের কথা বলা হয়েছে, লিজ রেন্ট 12% মানে আয়ের মান 12, আর
পেমেন্ট যেহেতু কোয়ার্টারলি তাই এম এর মান 4। একটা বিষয় লক্ষ্য করেন, এই ম্যাথে কিন্তু বিগিনিং অথবা ইন্ডিং কোনো কিছুই বলা নেই। তো আমরা বলেছি ম্যাথে যদি বিগিনিং অথবা ইন্ডিং কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা ধরে নেব সেটা আমাদের ম্যাথের বিগিনিং। আর ম্যাথে যেহেতু এম এর কথা বলা আছে তাই প্রতিটা আয়ের নিচেই একটা করে এম বসাতে হবে আর এন এর সাথে এম হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি 18 লাখ, আয়ের মান 0.12, এম এর মান 4, আয়ের মান 0.12, এম এর মান 4, এন এর মান 5, এম এর মান 4। বছরের শুরুতে, আচ্ছা বৃষ্টি আপু, আবার বৃষ্টি আপুকে দেরিতে আসলেন নাকি? বৃষ্টি আপু এই ম্যাথে আপনাকে বলছে যে বছরের শুরুতে অথবা শেষে কোনো কিছুই বলা না থাকলে আমরা ধরে নেব যে বছরের শেষে। ঠিক আছে, এই কথা কিন্তু আমি ওই আগেও বলেছিলাম, আপনারা মনোযোগ হারিয়েছেন ক্লাস থেকে, মনোযোগ দিতে হবে ভাই প্লিজ। এই যখন এম এর মান ছিল তখন এই কথা বলেছিলাম। যদি আমাদের কোনো ম্যাথে বছরের শুরু অথবা বছরের শেষ কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা ধরে নেব যে সেই ম্যাথের আপনার পেমেন্ট সংগঠিত হচ্ছে বছরের শেষে। কারণ সাধারণত আমাদের বাংলাদেশের হিসেবে সবকিছু কিন্তু বছরের শেষেই সংগঠিত হয়। সবকিছু বলতে মনে করেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণের টাকা যখন আপনি প্রদান করেন বছরের শেষে প্রদান করেন না শুরুতে প্রদান করেন? অবশ্যই বছরের শেষে। মনে করেন আপনি কোন একটা, আমাদের দেশে তো অনেকে সমিতির সাথে পরিচিত তাই না, ওই যে কিস্তি সমিতি, বিভিন্ন কোম্পানি আছে না যারা লোন দেয়, যেটাকে বলা হয় হচ্ছে কি ক্ষুদ্র ঋণ প্রকল্প, তাই না? তো সেখানে হচ্ছে আপনার প্রতি কিন্তু সপ্তাহের শেষে বা মাসের শেষে তারা কিস্তির টাকা নিতে আসে। অর্থাৎ যেদিন আপনি লোন নিচ্ছেন সেদিন থেকে মাসের শেষে আপনাকে কিস্তি দিতে হবে। আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনাকে মাসের শেষে অথবা বছরের শেষে কিস্তির টাকা অথবা সুদের টাকা দিতে হবে। কিন্তু যদি শর্তে উল্লেখ থাকতো যে না তোমাকে বছরের শুরুতেই দেয়া লাগবে, সেক্ষেত্রে বছরের শুরুতে দিতে হবে। যেহেতু এই ম্যাথে কোনো শর্ত দেয়া নেই যে বছরের শেষ না বছরের শুরু, শর্ত দেয়া নাই বিধায় আমাদের ম্যাথে বছরের শুরুতে আমরা ধরে নিয়েছি। আর ম্যাথে যেহেতু বলা আছে ইফ পেমেন্ট মেড কোয়ার্টারলি, যদি পেমেন্ট কোয়ার্টারলি হয়, কোয়ার্টারলি মানে হচ্ছে, হ্যাঁ এনজিও, রাইট, থ্যাংক ইউ জাহিদুল ভাই। কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস পর পর। কোয়ার্টারলি মানে হলো 3 মাস পর পর, অর্থাৎ 3 মাসে একটা সুদ দিবেন, তার 3 মাস পরে আবার সুদ দিবেন, তার 3 মাস পরে আবার সুদ দিবেন, তার 3 মাস পরে আবার সুদ দিবেন। তাহলে 3 এ 4 12 মাস, মানে 1 বছর শেষ। তাহলে কয়বার সুদ দিলেন? একবার, দুইবার, তিনবার, চারবার। তাই কোয়ার্টারলি মানে হচ্ছে এম এর মান 4। এখন বুঝতে পেরেছি বৃষ্টি আপু? চারকে 12 দিয়ে যদি ভাগ করা হয় 0.03, 4×5=20। এটাকে 0.03 দিয়ে গুণ করে দেন, 0.03 দিয়ে গুণ করে দেন, গুণ করলে আসে 54,000। আর এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে আসে 0.44633। 1,20,988 টাকা করে আপনাকে কিস্তি দিতে হবে। এখানে কিন্তু একটু কম বেশি হতে পারে, হ্যাঁ। এখানে যখন আমরা ক্যালকুলেশন করি, যেহেতু এটা পয়েন্টের ম্যাথ, তো পয়েন্টের ম্যাথে একটু কমও হতে পারে একটু বেশি হতে পারে। ঠিক আছে ভাই, এম এর মান কখন 2 বা 3 হবে? ওই যে আমরা আমরা যে শুরুতে একটু আগে লিখে দিলাম যে আমাদের 2 কখন হয়,
এম এর মান কখন কখন 2 হয়, ওই যে আমরা একটু আগে লিখলাম, অর্থাৎ যখন সেমি অ্যানুয়ালি থাকবে 2 হবে, হাফ ইয়ারলি মানে 2, 6 মান্থলি মানে 2, টুইস ইন ইয়ার মানে 2, 3 কখনো হয় না। একটু কম বেশি আসলে কোনো সমস্যা নেই, পয়েন্টের জন্য কম বেশি হতেই পারে, এটাতে ম্যাথ ভুল হবে না। এই ম্যাথটা আপনারা বের করবেন। মান্থলি দিয়ে একবার বের করবেন, সেমি অ্যানুয়ালি দিয়ে একবার বের করেন, আর বাই মান্থলি দিয়ে একবার বের করেন। এই ম্যাথটা মোট 3 বার নির্ণয় করবেন। এটা একটা হোমওয়ার্ক, একটা স্ক্রিনশট দেন তো। তাহলে বোর্ডে একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক। হ্যাঁ, ম্যাথগুলো আসলে সহজ, কিন্তু সত্যিই সহজ। কেন ছুটি নিবেন? এত তাড়াতাড়ি ছুটি নিলে হয় বলেন? এত তাড়াতাড়ি ছুটির কথা বললে হয়? এটা একটা হোমওয়ার্ক। তাহলে মোট 3টা হোমওয়ার্ক থাকলো। দেখেন ভাই, হোমওয়ার্ক গুলো একটু করেন দয়া করে, কারণ এক্সামে তো হোমওয়ার্ক থেকে হুবহু আসতে পারে, তাই না? অ্যান্সার তো সবগুলোর বলতে পারছি না। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় হোমওয়ার্কের অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার তো অ্যান্সার বলতে পারছি না, এটা আপনারা নিজেরা করবেন। আর তারপরে প্রথম যে হোমওয়ার্কটা দিলাম, প্রথম হোমওয়ার্কের অ্যান্সার হলো 1,36,691। একটু কম বেশি হতেই পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কমও হতে পারে, দ্বিতীয় হতে পারে। সেলফ হেল্প হলে থাকলে কি করবো, এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখবো। হ্যাঁ, আর 2 নম্বর যে হোমওয়ার্কটা দিয়েছি, সেখানে আপনাকে আবার 2টা পয়েন্ট আছে। প্রথমে বলেছে বিগিনিং, বিগিনিং এর অ্যান্সার হবে 1,55,588। তারপরে বলেছে ইন্ডিং 1,78,926। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে অংশগ্রহণ করার জন্য, এত কষ্ট করে। আর এখানে বেশিরভাগ সবাই পেইড ব্যাচের, বাইরের মনে হয় খুবই কম আছেন। তো যারা বাইরের আছেন তারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের পেইড কোর্সে। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের বন্ধুদেরকেও জানাতে পারেন। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। আপনিও চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করার জন্য। অর্থাৎ আমি যে ম্যাথগুলো করাবো এগুলো নোট খাতায় নোট করবেন, যে হোমওয়ার্ক গুলো দিব এগুলো হোমওয়ার্ক হিসেবে করবেন, আপনার কাছে যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আমাকে জানাবেন। এভাবে আপনি আপনার জায়গা থেকে পরিশ্রম করবেন, আর আমি আমার জায়গা থেকেও যতটা সম্ভব বেশি বেশি ম্যাথ করানোর চেষ্টা করব। সব মিলে আল্লাহর উপরে ভরসা রাখবো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।